আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আজকেও সেই আলোচনায় থাকতে চাই এবং স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির, মানবাধিকার বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, আপনাকে আলোচনায় স্বাগত। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমরা আরও একজন অতিথিকে পাবো। আলোচনা শুরু করি। অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, একটু আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আজকে না, আসলে গতকালের প্রসঙ্গটা আগে বলি। গতকাল জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন, বাংলাদেশে ৭১ সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকে হয়েছিল। আপনাদের এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিভল্ট। এরপরে যেহেতু ঘোষণার প্রসঙ্গ আসে, বিএনপি নেতারা এর বিরোধিতা করেন, জামাতকে স্বাধীনতা বিরোধী দল বলতে শুরু করলেন। আবার আজ ডাক্তার শফিকুর রহমান বলেছেন, অতীতের কাসন্দি শোনানোর দিন শেষ, জনগণ এসব আর শুনতে চায় না। মানে একটু আপনার কাছ থেকে জানতে চাই একটা বিশ্লেষণ, যে আসলে আপনি কিভাবে দেখেন মুক্তিযুদ্ধ বিরোধী বা রাজাকার শব্দগুলো যদি অতীতের কাসন্দি হয়, উই রিভল্ট সেটি কি কাসন্দি হয় না? মানে কোনটা পুরনো কাসন্দি আর কোনটা নতুন কাসন্দি, কোনটার ঝাঁজ কেমন, একটু যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। সেই সঙ্গে আমি প্রথমত যমুনা টেলিভিশনের দর্শক শ্রোতার প্রতি আমার শ্রদ্ধা এবং সালাম জ্ঞাপন করছি। আমি রাজনৈতিক এই বিতণ্ডাগুলোকে আমরা যারা একটু ক্রিটিক্যালি আমরা অ্যানালাইসিস করি, আমি বলবো যে আমরা একটু উপভোগও করি। যেমন এটার সাথে আমি আর একটু মিলিয়ে দেই যে যখন সবাই জামাতের আমিরের একটা টুইটারের একটা স্ট্যাটাস নিয়ে যখন শোরগোল উঠে গেল, আমি কিন্তু আবার তৃতীয় চোখে আমি এটার প্রেক্ষিতে আমি দেখছিলাম দুটো দলের সাইবার সিকিউরিটি বা সাইবার ওয়ারটা কেমন জমতেছে। মানে আমি বলছি যে আমি এটাকে একটু উপভোগ করছি এবং আমি কিন্তু দেখতে পাচ্ছি, এবং এটার মধ্যে আমার মনে হয় তরুণ প্রজন্ম, কারণ পৃথিবীতে কিন্তু এখন যুদ্ধ অনেকগুলো আছে, তার মধ্যে একটা সাইবার যুদ্ধটাও দেখেছেন যে ইসরায়েল যুদ্ধের সময় কেমন হয়েছিল, পাকিস্তান ভারত যুদ্ধের মধ্যে অতি সম্প্রতি সাইবার যুদ্ধটা খুব ইম্পর্ট্যান্ট। তো এটাতে একটা উপভোগ্য বিষয় হচ্ছে যে একটা দল তাদের প্রধানের হ্যাক হয়ে যাওয়ার প্রায় 40-42 মিনিটের মধ্যে তারা কিন্তু সেটা নিয়ন্ত্রণ নিয়েছে। এই যে যুদ্ধে এটা হচ্ছে নিয়ন্ত্রণ নেওয়া, এটা তাদের সক্ষমতা প্রমাণ করে। দ্বিতীয়ত হচ্ছে আজকে সম্ভবত আবার দেখা গেল যে সাইবার টিমের মেম্বাররা বঙ্গভবনে যে তারা অলরেডি, এটাকে আমরা বলি যে ডিজিটাল অডিট, মানে একটা পুরো ফ্যাক্টটাকে স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস করে জায়গাগুলোতে পৌঁছে যাওয়া। তো এইটা এখন আমি আসি, আপনার যে প্রসঙ্গটা আপনি আজকের তুলেছেন, আমি আবার কিন্তু আজকে ওই বক্তব্যটাকেও ফলো করছিলাম যে উই রিভল্টের বিষয়টার এতদিন যাবৎ আমরা যেটা জানতাম, উই রিভল্টটা হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিয়ে সাথে আছেন, কিন্তু এটাও সত্য ফ্যাক্ট, এগুলো ফ্যাক্ট হচ্ছে যে কর্নেল ওলিও কিন্তু ওনার সঙ্গে ছিলেন। সুতরাং এই কথাটাকে একটা শব্দ বিচ্ছেদ, উনি কিন্তু আজকে সেই জিনিসটা বলেছেন শব্দের জায়গাতে। নিঃসন্দেহে ডক্টর কর্নেল অলি আহমেদ, তিনি তো ওই ঐতিহাসিক ঘটনার তিনি হচ্ছেন একজন অনিবার্য, তিনি সঙ্গে, তিনি শুধু সাক্ষী নয়, তিনি কিন্তু সঙ্গে। সুতরাং এই সম্মানটা তার প্রাপ্য, উনি এই সম্মানটাই দিতে চেয়েছেন। আমি খুব সরলভাবে এভাবেই দেখতে চাই। আর আপনি যেটা বলেছেন, আমি যদি একটু বিএনপির জায়গাটাতে আসি, আমি মনে করি ডক্টর শফিকুর রহমান উনি তো বরাবরই বিএনপির দুজন হচ্ছেন মানে আইকনিক, বা দুজনেই হচ্ছেন, দুজনের চেতনে নেই বিএনপির রাজনীতি, একটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া। দুজনের প্রতি আমি মনে করি যে পুরো জামাতের দল এবং ব্যক্তিগতভাবেও ডক্টর শফিকুর রহমান উনি অত্যন্ত শ্রদ্ধাশীল। সুতরাং এটার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কোনোভাবেই কিন্তু এটা করা হয় নাই। তো সুতরাং আমি এর মধ্যে দোষের মধ্যে কিছু দেখি না। আর কাসুন্দি যে শব্দটা আপনি ব্যবহার করেছেন, যে এখানে দুটাভাবে আমি বিশ্লেষণ করতে চাই। একটা হচ্ছে ৭১-এর আমাদের কিন্তু ইতিহাসের যতগুলো পর্ব রয়েছে তার মধ্যে ৭১ আমাদের অনিবার্য, জাতীয় ইতিহাসের অনিবার্য পর্ব, এবং এটার মাধ্যমে আমরা একটা রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছি। ঠিক যেভাবে ৪৭-এ আমরা ভূমির অধিকারটা আমরা নিশ্চিত করতে পেরেছি, এই ভূমি, এই ভূখণ্ডের মালিক আমরা হয়েছি, আমরা প্রজা থেকে আমরা কিন্তু নাগরিক হয়েছি, এবং ঠিক একইভাবে ৭১-এ কিন্তু আমরা রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছি। সুতরাং ৭১-এর ইতিহাস আমাদের ইতিহাসের অনিবার্য অংশ। এটা কাসুন্দি শব্দটা কিন্তু
71-এর ক্ষেত্রে কাসুন্দি শব্দটা তো সাধারণত একটু অন্যভাবে ব্যবহার করা হয়, সেটা কাসুন্দি হবে না। এটা আমাদের শিক্ষার্থীদের জন্য, আমাদের নাগরিকদের জন্য 71 আমাদের জাতীয় ইতিহাসের অনিবার্য অংশ। সেটাকে আমাদের বারবার আলোচনায় আসতে হবে। এই ইতিহাসটা আমাদের, কিন্তু ওই প্রসঙ্গটি আসলে জামাতের পক্ষ থেকে সেটিই বলা হয় যে পুরনো কাসুন্দি মানুষ আর শুনতে চায় না। আমি মনে করি উনি যেটা মিন করেছেন সেটি হচ্ছে যে 71-কে নিয়ে, 71-এর আরেকটি কথা এখানে বললে আমার মনে হয় কাসুন্দিটা আসবে, সেটা হচ্ছে একটা দল, এবং স্পষ্টতই হচ্ছে বিগত যে ফ্যাসিবাদী শাসনের যারা প্রতিভূ তারা হচ্ছে 71-কে নিয়ে একটা রীতিমতো ব্যবসা করেছেন। সলিমুল্লাহ খানের তো বই আছে না, স্বাধীনতা ব্যবসায়ী। তারপরে 71-কে নিয়ে তো আপনার আহমদ সফার তো বেহাত বিপ্লব। 71-এর যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন তো স্বাধীনতা অর্জনের পরপরই আমাদের হাত থেকে ধূলিসাৎ হয়ে যায়। আমাদের কাছ থেকে স্বাধীনতা তো ছিনে, আমরা তো আধিপত্যবাদের নিগড়ে এই 54 বছরে আমরা কবলিত হয়ে পড়েছি। আমাদের তো স্বাধীনতা ছিল না প্রকারান্তরে। আমাদের সব নীতি নির্ধারণে, যেমন এই সংবিধানের 4টা মূলনীতি হঠাৎ করে কিভাবে আসছে, এই সব কিছু মানে রাষ্ট্র, সংবিধান, নাগরিক অধিকার, আমাদের নদীর অধিকার, আমাদের রাজনৈতিক অধিকার, আমাদের সকল চর্চার মধ্যে আমরা একটা নতুন আধিপত্যবাদের আমরা কবলে আমরা নিষ্পিষ্ট হয়েছি আমরা বিগত 54 বছর। সুতরাং যে রাজনৈতিক দল স্বাধীনতার এই যুদ্ধটাকে, এই জনগণের এই স্বাধীনতা আন্দোলনটাকে তারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার হয়েছে, ওই অর্থে তিনি কিন্তু ওই ধরনের বচন, ওই ধরনের বয়ানকে তিনি পুরনো কাসুন্দি হিসেবে তিনি নিজেই তো আবার কর্নেল অলির ভূমিকাকে ওই রিভল্ট যে তিনি বলেছেন সেটিকে সামনে এনেছেন, তাহলে সেটি সামনে আনা যাবে। দেখেন, কিন্তু জামাত নিয়ে সমালোচনা করলে সেটি পুরনো কাসুন্দি হয়ে যাবে আর ওটি সামনে আনা যাবে। আমি আপনার কথার সাথে একমত হয়ে বলছি। আপনার বক্তব্যকে যদি আমি, এটাকে বলা হয়, একটা শব্দ আছে বডি অফ নলেজ, মানে আপনি আজকে কি বলছেন, কালকে কি বলছেন, তারপরে কি বলছেন, আবার নতুন একটা প্রযুক্তির বিগ ডাটা, আপনার যদি পুরো লাইফের বক্তব্যের একটা যদি বডি তৈরি হয় তাহলে দেখবো। যেমন আমি ওই সাইবারের প্রসঙ্গটাই আসি, যে ওটা কিন্তু প্রথমেই কিন্তু স্পষ্ট হয়েছে যে এই বক্তব্যটি ডক্টর শফিকুর রহমানের নয়। কারণ আপনি আজকে যে কথা বলছেন, আপনার সারা জীবনের রাজনৈতিক যে দর্শন, আপনি মেয়েদেরকে যেভাবে দৃষ্টি দিচ্ছেন, যখনই আপনার একটা স্ট্যাটাস আসবে, এবং সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার নাগরিকরা, কিন্তু এখানে একটা বিষয় হয়েছে কি, যে কোনোভাবেই হোক আমি বলতে চাই যে বিএনপি এবং জামাত একটা নতুন ভূমিকায়, নতুন প্রেক্ষাপটে আবির্ভূত হয়েছে। বিগত 30 বছর এই দুইটা রাজনৈতিক দল ছিল সহায়ক শক্তি, এখন তারা প্রতিদ্বন্দ্বী। সুতরাং দুটো দল কিন্তু দলকে আক্রমণ করতেছেন। মেয়েদের দৃষ্টি নিয়ে আমি আপনার কাছে আমার প্রশ্ন রয়েছে, সেটি নিয়ে আসবো। তার আগে একটু ব্যারিস্টার এজাজ কবির আপনার কাছ থেকে জানতে চাই, আজকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন নারী বিদ্বেষী বক্তব্য ঢাকতেই স্বাধীনতার ঘোষক ইস্যু তুলেছে জামাত, যেটি কিছুক্ষণ আগে সে নারী বিদ্বেষী ওই হ্যাকের প্রসঙ্গটি তুলছিলেন। একটু আপনার কাছ থেকে জানতে চাই যে জামাত এটি এখনও বলেছে, বা তিনিও বলছিলেন যে এটি হ্যাক হয়েছে, সেটি আবার উদ্ধার হয়েছে, আর কর্মজীবী নারীদের নিয়ে করা মন্তব্য তাদের না, সেটিও তো তারা বলেছে, তারপরও কেন সেটিকে বিএনপি বলছে যে না, এটি হ্যাক করা হয়নি? ধন্যবাদ আপনাকে। আমিও জিনিসটা আমার সচোখের মতো উপভোগ করছি এবং ভীষণভাবে উপভোগ করছি, এবং রাজনীতিটা যে কী পর্যায়ে চলে গেছে, ওই আমি প্রায় বলি যে এটা এখন ইটস নট উইদিন দ্য কোয়ালিটি, মানে সবাই পপুলিজম, যত তাড়াতাড়ি পপুলার হওয়া যায়। এখন রাজনীতিতে একটা নতুন সংস্কৃতি দেখা যাচ্ছে, যেটা বেসিক ফান্ডামেন্টাল অফ দ্য পলিটিক্স ইজ দ্যাট ইউ হ্যাভ টু স্টে রেলিভেন্ট। হ্যাঁ, তো এখন প্রচার অপপ্রচার দুইটাই সম্প্রচার, ঠিক আছে? এখন প্রচার অপপ্রচার আপনি নিজেরটা নিজে করছেন না অন্য কেউ করছে, এইটা এই ডিজিটাল আমলে বোঝাটা একটু দায় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সম্প্রচার হচ্ছে, তো যখন সম্প্রচার হচ্ছে, এটা প্রচার করেন আর অপপ্রচার করেন, আপনার রাজনীতিতে রেলিভেন্স আছেন, মানুষের সাইকোলজিতে আপনি রেলিভেন্স আছেন। এটা আসলে যে কোন অ্যাঙ্গেলে হচ্ছে এটা নিয়ে বিভিন্নভাবে প্রশ্ন তোলা যায়, যে টুইটার হ্যাক হয়েছে কি না, হ্যাক হলে কিভাবে রিট্রিভ করা হলো। উনি যেটা বললেন ডিজিটাল অডিট, আমি চ্যানেল 24-এ দেখলাম একজন বলছে যে কীভাবে আসছে, সেটা নিয়ে প্রেসিডেন্টের কাছে বঙ্গভবন থেকে হয়েছে। এখন যদি সবগুলি কানেক্ট ডট করার চিন্তা করি, অতীত সব দেখি, আপনার পিআর দেখি, জুলাই সনদ দেখি, প্রেসিডেন্ট সরানোর কথা চিন্তা করি, সংবিধান নতুন করে আনার চিন্তা করি, এইসব দাবি সব মিলিয়ে টেনে এনে যদি আমি সবগুলি এক জায়গায় ডট কানেক্ট করি, তাহলে কিন্তু ঘুরে ফিরে একটা জায়গাতেই আসে। সেটা হচ্ছে যে সেই পুরানো কাসুন্দির যে থিওরিটা 5ই আগস্টের পরে গোনা হয়েছিল, যে সংবিধান রাখবো না, এই প্রেসিডেন্ট মানি না, পিআর চাই,
জুলাই সনদ আইনগত বাধ্যবাধকতা না হলে আমরা সই করব না, পরে কিন্তু ঠিকই ছাতা নিয়ে গিয়ে জুলাই সনদ সই করলেন। কিন্তু ওই মহিলাদের ওই যে আসন বাড়ানোর জন্য যেটা প্রস্তাব রাখা হয়েছিল সেখানে কিন্তু ওনারা একমত হন নাই। এখন টুইটারে যে কথাটাই লেখা ছিল, হ্যাঁ একটা শব্দ চয়নে এটা ইচ্ছাকৃত ভুল না আসলে হ্যাক হয়েছে, আমি সেই জায়গাটাতে যেতে চাই না, সেই শব্দটাই আমি বাদ দিলাম। সেই শব্দটা বাদ দেওয়ার পর যে কন্টেন্ট, যে মেসেজটা ওই এক্সে বার্তায় আছে, সেই মেসেজটা কি আপনার ওই আল জাজিরাই উনি যেই ইন্টারভিউটা দিয়েছিলেন সেটার সঙ্গে কি মিলে যায়? 2 2 4 হয়? ডাজ দ্যাট রিপ্রেজেন্ট দ্য সেম আইডিওলজি, সেম কনসেপ্ট, সেম থট প্রসেস, সেম ভিউজ? ওই শব্দটা যদি বাদ দেই তাহলে তো ঠিকই আছে, ওনাদের কথা ঠিক আছে। ওনারা তো শুধু ওনারা কি প্রতিবাদ করছেন? হ্যাক হয়েছে, কিন্তু হ্যাক হয়ে যেই কথাটা আসছে মাঠে সেটাতে কি ওনারা অ্যাগ্রি করছেন না ডিসঅ্যাগ্রি করছেন সেটা কিন্তু বলছেন না। ওনারা বলছেন হ্যাক হয়েছে, যে কন্টেন্টটা আসছে এই কন্টেন্টের ব্যাপারে ওনাদের আপত্তি না অনাপত্তি সেটা বলার কোনো স্কোপ নাই। আবার নারীদের ব্যাপারে ধরে নিলাম যিনি হ্যাক করেছে খুব সুচতুরভাবে ওই শব্দটা ব্যবহার করেছে, কিন্তু ওই শব্দটা বাদ দেওয়ার পর যেই কথাগুলি আছে ওইটার সঙ্গে কি ওনারা একমত দ্বিমত সেগুলো কিন্তু ক্লিয়ার করছেন না। এখন রেলিভেন্সি অফ পলিটিক্সের বেলায় আরেকটা কথা আসি, এই যে স্বাধীনতা ঘোষণার কথায় উনি যেটা বললেন, তো আলহামদুলিল্লাহ স্বাগতম, নতুন আরেকজন ঘোষক পেলাম আমরা। কিন্তু উনি কিসের ঘোষক? স্বাধীনতার ঘোষক, 24-এর ঘোষক, না নতুন জামাতি স্থান ওনারা যে জোট করেছেন সেটার ঘোষক? এটা এখনও ক্লিয়ার না আমি ব্যক্তিগতভাবে। হ্যাঁ, কিন্তু উনি কিন্তু অতীতে ওনার অনেক রেকর্ড আছে, উনি বলেছেন যে কে আসলে স্বাধীনতার ঘোষক, কে আসলে উই রিভোল্ট বলেছেন। নতুন করে এটা বলার কিছু নাই, বোঝানোর কিছু নাই, রাদার সেইং দিস। এবং জামাত ইসলামের আমির এবং কর্নেল ওলি এই কথাটা বলে আমার মনে হয় রাজনৈতিকভাবে ওনারা নিজেদের ইজ্জত সম্মান আরও কমিয়ে নিয়ে আসতেছেন জনগণের সামনে। ওনারা আরও বালখিল্য রূপে পরিণত হচ্ছেন এবং হালকা হয়ে যাচ্ছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি। তারপরে আপনার এই আমার সমালোচক ভাই যেটা বললেন যে 71 কোনো সময় বাদ দেওয়া যাবে না, 71 কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, 71 কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, 24ও বাদ দিতে পারবেন না। কিন্তু কথাটা হচ্ছে 71-এ আমরা শুধু রাজনৈতিক স্বাধীনতা পাইনি, 71-এ পেয়েছি আমরা একটা দেশ, 71-এ পেয়েছি আমরা সার্বভৌমত্ব, 71-এ পেয়েছি আমাদের পরিচয়, 71-এ পেয়েছি আমাদের উপরে যে শোষণ করা হয়েছিল যে সেটার থেকে মুক্তি। সো 71 ইজ নট আ লিবারেশন অফ পলিটিক্স। ওটা তো 2 স্টেট থিওরিতে আসলেও তো আমি আলাদা পলিটিক্স করতে পারতাম, তখন কি পলিটিক্স ছিল না? ছিল। বাট 71 ইজ এ লিবারেশন ওয়ার, সোজা হিসাব। এখন ন্যারেটিভগুলি যদি দেখি, যদি এদিকে যদি তাকাই, আপনি দেখবেন যে আওয়ামী লীগ তো নাই। আওয়ামী লীগ থাকলে কি থাকতো? আইডিওলজিক্যাল দ্বন্দ্বটা কোথায় থাকতো? আমরা বলতাম আমরা বাংলাদেশি, ওরা বলতো ওরা বাঙালি, এবং কনস্টিটিউশনে ওইভাবেই করা হয়েছে যে জাতিগতভাবে বাঙালি, নাগরিক হিসাবে বাংলাদেশি, মানে বাংলাদেশিরা সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো। এখন সেই দ্বন্দ্বটা নাই। এখন কিন্তু হচ্ছে সব রাজনীতিতে হচ্ছে কিন্তু একটা কেন্দ্রবিন্দু, উইচ ইজ ভেরি গুড। আমার কাছে মনে হয় যে আমরা সবাই বাংলাদেশি, যে আমরা যে বাংলাদেশি, আমাদের এই নাগরিকত্ব নিয়ে কোনো পরিচয়হীনতা নাই, ঠিক আছে? এই বাংলাদেশের মধ্যে বাঙালি আছে, চাকমা আছে, মারমা আছে, সবাই আছে, ইটস ইনক্লুসিভ বাট আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই বাংলাদেশি। এখন এই জন্যে এই জায়গাটাতে আমার কাছে মনে হয় পলিটিক্সটা হ্যাজ বিকাম এ বিট মোর ডিফিকাল্ট অ্যান্ড ইট হ্যাজ গট এ নিউ ডাইনামিক্স নাও, যেহেতু আমরা সবাই বাংলাদেশি। কিন্তু ন্যারেটিভগুলি যখন দেখি, আমার কাছে মনে হচ্ছে এবং আমি দেখতে পাচ্ছি যে সেই 17 বছরের যে ন্যারেটিভ, বিএনপিকে যে জায়গায় আঘাত করার চেষ্টা, সেটা কি? স্বাধীনতার ঘোষককে, তুমি কে, তোমার নেতৃত্ব কে, তোমার আইডিওলজি কি, ঠিক সেম প্যাটার্ন বাট মুদ্রার ওই পিঠ। মানে আওয়ামী লীগ যেটি চেষ্টা করতো ঠিক প্যাটার্নটা সেম বাট মুদ্রার ওই পিঠ। এখন দেখেন ওনাদের হাতে আর কোনো কার্ড নাই। এখন প্রথমে ওনারা খেললেন, ধরেন আমার ধারণা, আমি মনে প্রাণে বিশ্বাস করি, ওনারা ভেবেছিলেন যে জুলাই সনদের ব্যাপারে বিএনপি একমত হবেন না, পারলেন না। একটু শেষ করে দিই, পারলেন না। আরও শর্ট করে এসে বলি যে আপনার ধরেন এই যে হ্যাঁ না, ও খুব বলছেন যে প্রচার করলেন যে বিএনপি হ্যাঁর পক্ষে না। এখন বিএনপি এটা মাহাদি আমিন বলেছে, এটা আমাদের সালাউদ্দিন সাহেব বলেছেন, আরও অনেকে হ্যাঁ পক্ষে বলেছেন, তারেক রহমান ফাইনালি বলেছেন যে আমরা হ্যাঁর পক্ষে। এখন ওনাদের হাতে কার্ড কি? পলিটিক্যাল রেলিভেন্স থাকার জন্য এখন ওনারা একজন স্বাধীনতার ঘোষক আনছেন। দে জাস্ট ওয়ান্ট টু স্টে রেলিভেন্ট, বাট দের ইজ নো লেভেল প্লেয়িং ফিল্ড ইন দ্য
ইন দিস ইলেকশন ইন দ্য সেন্স যে পলিটিক্যাল পার্টির ওজনে ভারসাম্যটা নাই, কারণ ন্যাশনাল পলিটিক্সে বিএনপির যে ওজন, জামাতের সেই ওজনটা এখনো হয়ে আসে নাই। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ তারা জানে যে কিভাবে সাইবার ওয়ারফেয়ার করতে হবে, কিভাবে রেলিভেন্স থাকতে হবে, কিভাবে মানুষের মাথায় থাকতে হবে, মনোজগতে থাকতে হবে, এবং সেই জায়গাটা থেকে সেটি করছেন বলে আছে মনে করছেন। যে আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন জনাব সোহরাব হাসান, সম্পাদক চর্চা, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা করছিলাম আমরা চট্টগ্রামে জামাতের আমিরের মন্তব্য এবং এরপরে আজকের মন্তব্য নিয়ে। একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা 53 বছরের পরের বাংলাদেশ, এখনো রাজনীতিতে মুক্তিযুদ্ধ বা 71 প্রসঙ্গ আসছে বারবারই বিভিন্ন আলোচনায়, কতটা প্রাসঙ্গিক মনে করছেন, কতটা অপ্রাসঙ্গিক মনে করছেন? আজকের মন্তব্য কি? আজকে তিনি বলেছেন যেহেতু বিএনপি নেতারা যেহেতু জামাতকে স্বাধীনতা বিরোধী বা রাজাকার শব্দগুলো ব্যবহার করছিলেন গতকালের পর, আজকে ডাক্তার শফিকুর রহমান বলেছেন অতীতের কাসুন্দি শোনানোর দিন শেষ, জনগণের সবার শুনতে চায় না। সেটা হচ্ছে আসলে আমাদের রাজনীতিকদের দৃষ্টি সামনে নয়, পিছনে। তো সুতরাং তারা এই মানে অতীত নিয়ে যতটা তর্ক বিতর্ক এবং বাহাস করছেন, সামনে কি করবেন জনগণের জন্য, জনগণের এই যে একটা প্রায় কী বলে প্রায় স্থবির দেশের অর্থনীতিকে কিভাবে চাঙ্গা করবেন, কিভাবে এই নিত্যপণ্যের দাম কমাবেন, কিভাবে বেকার সমস্যার সমাধান করবেন, কিভাবে বন্ধ কলকারখানা চালু করা যাবে, কিভাবে মানে জনগণের জীবনযাত্রা স্বাভাবিক করা যাবে, নিরাপত্তা দেয়া যাবে, এসব নিয়ে তাদের কথাবার্তা কিন্তু কম। 71 অবশ্যই প্রাসঙ্গিক থাকবে, যে শুধু নির্বাচনে নয়, আমাদের প্রত্যেক জীবনের প্রতিদিনের জীবনে। আমার সহালোচক আমি শুনছিলাম যে আমরা বাংলাদেশি, কিন্তু আমরা বাঙালিও। জাতিগত পরিচয়ে তো আমরা বাঙালি, রাষ্ট্রীয় পরিচয়ে আমরা বাংলাদেশি। আবার যদি বাংলাদেশের নাগরিক হিসেবে আবার আমরা সবাই বাংলাদেশি নাগরিক পরিচয়। এখন এই বিতর্ক, এখন ধরেন বিএনপি, সমস্যা হলো কি, বিএনপি এখন যেসব কথা জামাত ইসলামের বিরুদ্ধে বলছেন বা জামাত ইসলামী বিএনপির বিরুদ্ধে বলছে, তারা যখন ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতেন, একসাথে সরকারে ছিলেন, তখন কিন্তু বলেনি। তো সুতরাং এর কতটা আদর্শগত আর কতটা ভোটের হিসাব নিকাশ, ভোটারদের কাছে টানার চেষ্টা এবং অন্যের পক্ষে যাতে ভোটার না যান সেই চেষ্টা, এই বিতর্ক তো আছেই। আমরা চাই একটা সুন্দর, সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনটি হোক, জনগণ যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন এবং নির্বিঘ্নে বাসায় ফিরে আসতে পারেন। সরকারের দায়িত্ব সেই পরিবেশটা রক্ষা করা। নির্বাচন কমিশনও সেটা পারছে না, সরকারও পারছে না। রাজনৈতিক দলগুলোর যে দায়িত্ব, প্রতিযোগী রাজনৈতিক দলগুলোর, মানে তারা ভোটের হিসাব নিকাশ থাকবে, কিন্তু সবার উপরে তো দেশ, সবার উপরে মানুষের নিরাপত্তা। এখন কেউ কারো পছন্দ, এটা যদি কেউ এটা ভাবার কারণ নেই যে বাংলাদেশের সব ভোটার এক বাক্সে ভোট দেবে বা এক প্রতীকের ভোট দেবে। এবং রাজনীতিতে এটা ঠিকই সত্যিই বলেছেন যে সমানে সমান লড়াইটা হচ্ছে না। তো সুতরাং সমানে সমানের লড়াই যখন হচ্ছে না, তখন এই চাপানোতর মনস্তাত্ত্বিক যুদ্ধটা বেশি, মাঠের যুদ্ধের চেয়ে এটা মনস্তাত্ত্বিক যুদ্ধটা বেশি। এবং স্বাভাবিকভাবে যারা একটু কমজোরি, যাদের কম সাংগঠনিক ক্ষমতা আছে, কম কম লোকবল আছে, তারা মনে করে আমরা বোধহয় কি হারিয়ে ফেললাম। আবার যারা বেশি, মানে যাদের সাংগঠনিক শক্তি দৃঢ়, যাদের লোকবল আছে, যাদের জনসমর্থন ব্যাপক, যাদের সরকার চালানোর অভিজ্ঞতা আছে, তাদের মধ্যে যদি আমিত্বটা এসে যায় যে আমরা তো জিতে গেছি, তাহলে কিন্তু বিপদ হতে পারে। সেটা 91 সালের নির্বাচনের উদাহরণ দিয়ে বলবো যে ও সময় আওয়ামী লীগের নেতারা তারা পোর্টফোলিও ভাগ করে ফেলছিলেন যে কে কোন মন্ত্রণালয় নেবেন, কিন্তু অদৃষ্টের পরিহাস হচ্ছে মানুষ সিদ্ধান্ত নিয়েছে, মানুষ ঠিক করেছে আওয়ামী লীগের বিএনপিকেই বেছে নেবে। এনসিপির আহ্বায়ক বলছেন যে এবারে নির্বাচন হবে 91-এর মতো, আপনি কি সেটি বলছেন? আমি সেটা বলছি না। 91 তো ছিল সমানে সমান লড়াই, দুটোর মধ্যে পার্থক্য আছে। এখন তো সমানে সমান লড়াইটা হচ্ছে না। এখন যদি এমন হতে পারে ভোট বিপ্লব হয়ে যেতে পারে, নীরবে
মানে কিন্তু আমরা মাঠে দেখছি না। সেটি আপনি জামাত ইসলামের একটা জনসভা দেখুন আর বিএনপির জনসভা, আর জামাত ইসলামের যে জোট শরিক দলগুলোর মধ্যে সাংগঠনিক শক্তি কিছুটা এনসিপিরই আছে, অন্য দলের তেমন সাংগঠনিক শক্তি নেই, দুই একটি পকেট ছাড়া। আর সুতরাং সেখানে এই 91-র মতো হবে কিনা এখন এটা হচ্ছে সেটি ভোটারদের বলা মনোবল চাঙ্গা করতে, নিজের কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে। আর রাজনীতিকরা তো অনেক কথা বলবেন, তবে এটা ভাবার কারণ নাই এই নির্বাচনে যারা পরাজিত হবে একেবারে তাদের মানে কি বলে, তারা রাজনীতি মাঠ থেকে হারিয়ে যাবেন এটা ভাবার কারণ নেই। আবার জয়ী হবেন তারাও যাতে এটা না ভাবেন যে আমরা তো ভোটের আগেই আমরা জিতে গেছি। জি, আমরা আলোচনা আবারও ফিরছি, সঙ্গেই থাকুন দর্শক। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, একটু আপনার কাছে জানতে চাই, যেটি ব্যারিস্টার এজাজ কবির বলছিলেন বিশেষ করে নারীদের মনোনয়ন প্রসঙ্গে, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এবার নারী কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। আপনিও বলছিলেন নারীদের প্রসঙ্গে জামাতের অবস্থা, ভবিষ্যতে দেয়া হবে বলছে জামাত মনোনয়ন। তবে যেটি এজাজ ভাই তুলছিলেন, বিদেশি গণমাধ্যমে দলের আমির বলেছেন নারী নেতৃত্বের ক্ষেত্রে যে প্রশ্ন ছিল সেখানে তিনি বলছেন কিছু সীমাবদ্ধতা আছে নারীদের, কিছু কিছু ক্ষেত্রে তারা দায়িত্ব পালন করতে পারবে না। একটু আপনার কাছ থেকে এখানে আপনার বিশ্লেষণ জানতে চাই। জামাত বলছে ভবিষ্যতে নারীদেরকে মনোনয়ন দিবে, আবার জামাত আমিরের কথা এটি বোঝা যাচ্ছে নারীরা কোনোদিনই প্রধানমন্ত্রী হবে না যদি জামাত ক্ষমতায়ও যায়, বা জামাতের আমিরও হবে না। তাহলে কি মানে এমপি হতে পারবে কিন্তু প্রধানমন্ত্রী হতে পারবে না, মানে ব্যাপারটা কেমন একটু গোলমেলে লাগে কিনা? বিষয়টা হচ্ছে, প্রথমত আমি বলবো যে আমি জামাতের পলিসি সামিট অতি সম্প্রতি হলো, আমি সেখানে অ্যাটেন্ড করেছি এবং আমার মনে হয় এই আলোচনাটা সেদিন কিন্তু সৌরভ ভাই অংশ নিয়েছিলেন কিনা জানি না, তবে ছিলেন মাহফুজা নাম সাহেব ছিলেন এবং আরও ওখানে তো মূলত ডিপ্লোম্যাট এবং হচ্ছে একাডেমিশিয়ান তাদেরকে নিয়েই। তো এই আলোচনাটা কিন্তু সেদিনই উঠেছিল এবং আপনার যে নারী কেন নেই, এবং এটাকে কিন্তু নানাভাবে অ্যাড্রেস হয়েছে। একবার পুরো বলা যায় পলিসি সামিটের মধ্যে এই জিনিসটা অ্যাড্রেস হয়েছে। দৃষ্টিভঙ্গিটা আমি কিন্তু যেভাবে দেখেছি, প্রথমত হচ্ছে যে যদি জামাতের যে নমিনেশন যেটা হয়েছে, এই নমিনেশনের মধ্যে নারী থাকলে এটা ভালো হতো, এটা তাদের কথাতেও হয়েছেন, বাট তারা কিন্তু কোনোভাবেই অস্বীকার করেন নাই ওই দিন। বিশেষ করে ফার্স্ট রেসপন্স করেন জামাতের নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এবং উনি বলেন যে আমরা নানা কারণে আমরা এবছর নারীদেরকে আমরা এই নমিনেশন দিতে পারিনি, বাট আমাদের চেষ্টা রয়েছে আমাদের। এবং পরবর্তীতে তাদের নারী সংগঠনের পক্ষ থেকেও কিন্তু খুব পরিষ্কারভাবে এই জিনিসটা ব্রিফিংও আমার মনে হয় গতকাল অথবা গত পরশু দিনই কিন্তু তাদের পক্ষ থেকে একটা প্রেস ব্রিফিং হয়েছে এটা। দ্বিতীয়ত যখন প্যানেল ডিসকাশন হয় তখন ওইটাও আমি একটু কোট করতে চাই, তখন নারী প্রতিনিধিরা এই জিনিসটাতে কিন্তু তারা বলেছে যে জামাতের মধ্যে নারী প্রতিনিধিত্বশীলটা খুবই সক্রিয় এবং খুব বলিষ্ঠভাবে আছে। বিশেষ করে স্থানীয় নির্বাচনগুলোতে তারা মানে তাদের যথেষ্ট কতজন মানে চেয়ারম্যান আছেন, ভাইস চেয়ারম্যান আছেন, ওয়ার্ড কমিশনার আছেন, কাউন্সিলর আছেন, মেম্বার আছেন, ইত্যাদি ইত্যাদি পরিসংখ্যান সেখানে কিন্তু আসছে। সুতরাং এ ব্যাপারে কোনো কনফ্লিক্ট নেই যে নারীরা যে রাজনীতিতে বা প্রতিনিধিত্বশীল জায়গায় আসবেন সেটা। আর ডক্টর শফিকুর রহমান জামাতের আমির যে বিষয়টি বলেছেন, এটা স্কুলিংয়ের বিষয় এবং এটার একটু একাডেমিক ডিসকাশন দরকার আছে। যেমন আমি যদি বলি যে ইসলামটা তো, আমি ইসলামকে ধর্ম থেকে আমি মনে করি ইসলাম একটা আইডিওলজি, মানে এটা শুধু মানে যে পরলৌকিক চর্চা তা কিন্তু নয়। ইসলামের মধ্যে অর্থনীতি আছে, ইসলামের মধ্যে রাষ্ট্র আছে। এটা আপনি যদি টোটাল ইসলামটা দেখেন তাহলে কিন্তু ইসলামের মধ্যে প্রাকৃতিক যেরকম ব্যালেন্স আছে, সমাজের মধ্যে ব্যালেন্স আছে। নারীর কাজের জন্য স্বয়ং মানে যেমন স্বতন্ত্রভাবে নারীর একটা মানে তার স্বাতন্ত্র বোধ আছে, প্রাকৃতিকভাবে যেটা নারী করতে পারবে, যেটা পুরুষ করতে পারবে না, সেক্ষেত্রে রাষ্ট্রপ্রধানের জায়গাটার ক্ষেত্রে কিন্তু উনি যেটা বলেছেন সেটা ইসলামের স্কুলিংয়ে যে আপনার ব্যাখ্যাটা সেটা উনি দিয়েছেন। কিন্তু আমরা এটা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমি অরিজিনে যদি যাই তাহলে মা আয়েশা সিদ্দিকাকেই বলা হয় কিন্তু হাদিসের যতজন কিন্তু শিক্ষক ছিলেন তার মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় হচ্ছেন আয়েশা। তো মা আয়েশা কিন্তু শুধুমাত্র
তিনি হাদিস কিন্তু বর্ণনা করতেন না, এমনকি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে যখন জটিলতা তৈরি হতো তখনও তার কাছে কিন্তু সমাধানের জন্য যাইতো। এই জায়গাটাতে আমি মনে করি কোনো কনফ্লিক্ট কিন্তু নারী নেতৃত্বে ইসলামে যদি কোনো বিধিনিষেধ থাকেও, তাহলে স্থানীয় সরকারের যিনি নারী নেত্রী হবেন জামাতের, সেটি কি নেতৃত্ব হয় কিনা, কিংবা যিনি সংসদ সদস্য হবেন সেটিকে কি নেতৃত্ব বলা হবে না, নাকি সেটি অন্য কোনো নাম? না, অবশ্যই নারী নেতৃত্ব বলা হবে। তবে আমি আরেকটা ব্যাখ্যা আপনার এই প্রশ্নের উত্তর দিয়ে দিতে চাই যে রাষ্ট্রপ্রধানের জায়গাটা হলেই যে নারী প্রতিনিধিত্বশীল হবে, নারীর সব অধিকার নিশ্চিত হবে, তার উদাহরণ তো আমাদের কাছেই স্পষ্ট আছে। 2 জন নারীর শাসনে তো দেশ চলেছে। নারী নির্যাতনের পরিসংখ্যান কি বলে? নারী সেটা ঠিক আছে, কিন্তু এখানে আসলে জামাতের অবস্থানটা কি? অবস্থানটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে নারীরা সমাজের সকল কাজে, তারা তাদের যোগ্যতা সকল কাজে যাবেন। কিন্তু সেটা কেমন? কিন্তু রাষ্ট্রের প্রধানই হতে হবে, রাষ্ট্রের প্রধান না হলেই নারীর অধিকার আমি স্বীকার করলাম না, এই তত্ত্বটাতেও তো ঠিক না। আমি শেষ একটা কথা বলে দেই নারীদের বিষয়ে। দেখেন, আমাদের যেভাবে হোক আমাদের পুরা সমাজের মনস্তত্ত্বে পাশ্চাত্য সভ্যতার কিন্তু একটা প্রভাব আছে। আমরা যে নারীবাদ শব্দ বলি, এখানে আপনাকে শুধু বলি, পাশ্চাত্য সভ্যতার যে রুগ্নতা আপনি আজকের এই যে কেলেঙ্কারি গোটা পৃথিবীকে তোলপাড় করছে, কি তাদের দৃশ্য, নারীদেরকে কোথায় নিয়ে গিয়েছে, পৃথিবীর সকল আলোকিত লোক, কি অন্ধকার জগৎ তারা তৈরি করেছে। আমরা ওই চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে চাই, এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। এটি মানে কেবল নারী নেতৃত্ব হলে পাশ্চাত্য সংস্কৃতি চলে আসবে এরকম কোনো একটা কথাকে আমি খণ্ডিতভাবে যে আমরা একটু জিনিসকে বলি যে নারী অধিকারকে একটু জাস্ট আপনার কাছে জানতে চাই, উনি আরেকটি অ্যাবস্টেনের ওই কথাটার প্রেক্ষিতে আমি বলতে চাই যে সেইটাকে উদাহরণ দিয়ে নারীদেরকে ঘরে আটকায় রাখা যাবে না। নারীরা ঘরে অতীতেও আটকায় ছিল না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ দি বিজনেস ওম্যান, লিডার ইন এ বিজনেস কমিউনিটি, রাইট, পায়োনিয়ার। এরকম অতীতে আমরা অনেক ফিমেল লিডারশিপ দেখেছি। আমি আমার ধর্ম পড়ে যতটুকু বুঝি, ভুল হলে আমাকে শুদ্ধ করে দিবেন, কোরআন শরীফে কোথাও, আমি এটা আগেও বলেছি আবার বলছি, কোরআন শরীফে কোথাও নারী পুরুষের অসমতা নিয়ে কোনো কথা নাই। এরা সমান। মর্যাদার বেলায় নারীর মর্যাদা উপরে, কিন্তু সমতা সেখানে নারী পুরুষ সমান। বরঞ্চ কিছু ডিসক্রাইব করা আছে জেন্ডার রেসপন্সিবিলিটি, নারীর কি রেসপন্সিবিলিটি, পুরুষের কি রেসপন্সিবিলিটি, কিন্তু এই রেসপন্সিবিলিটির বাইরে নারী জন্য কোনো কাজ করতে পারবে না, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যবসা করতে পারবে না, এরকম কথা কোথাও বলা নাই। আর নারী নেতৃত্ব, হ্যাঁ একটা হাদিস আছে, এটা হলো আমার ভুল শুদ্ধ করে দিন, যে রাষ্ট্রনায়ক মহিলারা হতে পারবেন না। এটাই তো, মানে আপনার রাষ্ট্রের পরিচালনায় নারীরা যেতে পারবেন না। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো যে যারা ধর্মের ব্যাপারে কথা বলেন, ধর্মের স্কলার বা আমাদের দেশে ধর্মীয় দল যা করেন, আমি যেটা বুঝি আমার কনস্টিটিউশন অনুযায়ী আমার রাষ্ট্রের প্রধান কিন্তু প্রেসিডেন্ট, এবং এখন পর্যন্ত কোনো মহিলা রাষ্ট্রপ্রধান হন নাই। এবং 2 জন মহিলা যেই প্রধানমন্ত্রী হয়েছিলেন, ওনারা নির্বাহী প্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন না। তো সেই ক্ষেত্রে ইসলামী আইনে যদি আনিও, আমার দেশ কোনোদিনই ইসলামী আইনের বাইরে যায় নাই। ওনারা কেন এই জিনিসটা ক্লিয়ার করতে পারেন না? ওনারা নারী অধিকার নিয়ে কেন এক্সপ্লেনেশনটা ঠিক মতো দিতে পারেন না? বরঞ্চ ওনাদের এইসব অ্যাটিটিউড, ওনাদের এইসব ভুল ব্যাখ্যা, ওনাদের এইসব ভুল মানে কাঠমোল্লা টাইপ থট প্রসেস অ্যাকচুয়ালি আমার ধর্মীয় অনুভূতিকে আঘাত করে। সো ওনাদের উচিত ঠিক মতো ব্যাখ্যাটা দেওয়া, কারণ ওনারা যেভাবে দিচ্ছেন আমার ধর্মকে একটু ভিন্নভাবে নারীদের সামনে পরিবেশন করছেন, যারা ধর্মচর্চা করে না বা যারা বিধর্মী আছেন বা যারা ধর্ম নিয়ে ঠিকমতো হয় না, ধর্ম পালন করছেন না। এখন একটা জিনিস আমি ব্যক্তিগতভাবে মনে করি, যে কয়েকদিন আগে একটা টক শো দেখলাম, আমাদেরই এক টক শো করছেন এক আপা, উনি ওনাকে একটা রেফারেন্স দেওয়া হলো, উনি সেই রেফারেন্সের ব্যাখ্যা করে কোরআন শরীফের ব্যাখ্যা থেকে বললেন। তো যেটা আমার কাছে ইন্টারেস্টিং যেটা মনে হচ্ছে, যে জামায়াতে ইসলাম যেভাবে ইসলাম নিয়ে যেভাবে রাজনীতি করছে, ধর্ম নিয়ে যেভাবে রাজনীতি করছে, আমরা অনেকেই এখন আসলে ধর্মটা কি আগে ইন্টারেস্টেড না হলেও এখন ধর্মটা পড়ছি, নিজে জানার চেষ্টা করছি, ওই হুজুরদের কথা শুনে ওই ধর্ম করছি না। সো সেই জায়গাটা থেকে আমি মনে করি জামায়াতে ইসলামের ধর্মের ধর্মকে নিয়ে রাজনীতি না করে ধর্মের রাজনীতিটা করেন আল্লাহর ওয়াস্তে। আর আমার সমালোচক সরাব সাহেব যেটা বলেছেন, একটু জাস্ট আমি একটু টাচ করে যেতে চাই, সেটা হচ্ছে যে বাঙালি জাতির ব্যাপারটা যেটা বলেছেন, কিন্তু সেটা হচ্ছে যে আমি বাঙালি, উনি বাঙালি, এখানে
কোনো ইয়ে নাই, কিন্তু আমার দেশে চাকমা আছে, মারমা আছে, হ্যাঁ, সো আমরা সবাই বাংলাদেশি। ভারতে বাঙালি আছে, তারা বাংলাদেশি বাঙালি না, তারা ভারতীয় বাঙালি। তো সেই ক্ষেত্র থেকে যে আমার যেই পরিচয়, এটা প্রথমে বাংলাদেশি, তারপরে আমার জাত আসবে। আপনি আমেরিকান পরিচয় দেখেন, আপনি আরবদের পরিচয় দেখেন, প্রথমে তাদের সার্বভৌমত্বের উপরে ডিপেন্ড করে পরিচয় আসে, জাত দিয়ে না। জাত দিয়ে হলে, যেটা আওয়ামী লীগ যেটা করতো, তাহলে হয় আওয়ামী লীগ চাইতো যে আমি অন্য দেশের সঙ্গে মিলে যাব, অথবা আওয়ামী লীগ চাইতো আমি নবাব সিরাজউদ্দৌলার বাংলা চাই। এখন কোনটা, সেটা আওয়ামী লীগ ভালো বলতে পারবে। যেহেতু এখন আওয়ামী লীগের অ্যাবসেন্স আছে এবং আমরা সবাই বাংলাদেশিত্ববাদী মেনে নিয়েছি, এবং সেই রাজনৈতিক আঙ্গিকে এখন ইলেকশনটা হতে যাচ্ছে, যার জন্য আমরা ডায়নামিক্সটা একটু ডিফারেন্ট এবং একটু ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে রাজনীতিটা আছে। এখন যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে এখন আমাদের প্রাইম উদ্দেশ্য হচ্ছে যে অতীতের দিকে আসলেই যেতে চাই না, কিন্তু অতীত টেনে আনলে সেটা ডিফেন্ড করতেই হবে। কিন্তু আমরা বিএনপির তরফ থেকে আমরা সবসময় রিফর্মের কথা বলেছি, সবসময় অগ্রগতির কথা বলেছি, সবসময় মানে সামনের দিকে ছিলাম। এবং আমাদের যে ইশতেহার আসতে যাচ্ছে সেটা 19 দফা, ভিশন 2022, 31 দফা এবং জুনয় সনদের আলোকেই আসতে যাচ্ছে। এবং আমাদের নেতা তারেক রহমান অনেক ধরনের অলরেডি দেশ সফরে অনেক ধরনের কথা, ম্যান্ডেটের কথা বলেছেন। সো আমরা যে শুধু পিছের দিকে তাকিয়ে চাই না, কিন্তু পিছে যদি আমাদেরকে টানতে চায়, পিছের কথা বলে আমরা অবশ্যই আমরা সামনে যাব, কিন্তু ছেড়ে দেওয়া হবে না। জি, সৌরভ ভাই, একটু আপনার কাছ থেকে জানতে চাই, সামনের কথাও আছে রাজনীতিতে। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা রাজনীতিতে রাজার ছেলে রাজা হবে এই ধারা পাল্টে দেব, অর্থাৎ সামনের দিনগুলোতে। বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা বাস্তব বলে মনে করেন? আচ্ছা, প্রথমেই আমি বলি যে ডক্টর শফিকুর রহমানের বিষয়টা পরে আসি। আমরা কারা, যেটি ভাই বললেন যে আমরা করেছি, আমরা কি শুধু পুরুষরা? আমরা কিন্তু শুধু মুসলমান পুরুষরা? আমরা যদি বাংলাদেশের প্রতিটি নাগরিক হয়ে থাকি, তাহলে সেই প্রতিটি নাগরিকের অধিকার, স্বাধিকার এবং তার মর্যাদা, সমমর্যাদা, এটি সমুন্নত রাখতে হবে। জামাত ইসলামের মধ্যে এক ধরনের, প্রথমেই বলবো জামাত ইসলামী নামক দলটি অন্য ইসলামী দল থেকে বাস্তবতা মানে অনেকটাই এগিয়ে আছে। সেটা হচ্ছে অনেক ইসলামী দল এখনও কিন্তু সেই মানে পুরনো ধারায়, পুরনো মতাদর্শ নিয়েই আছে। জামাত ইসলামী কিন্তু বলেছে যে তারা প্রচলিত আইনেই দেশ পরিচালনা করবে, ইসলামী শরিয়া আইন ভিত্তিক নয়, পারিবারিক বা এসব বাদ দিলে। হ্যাঁ, একই সঙ্গে যদি বলে যে প্রচলিত আইন অনুযায়ী, অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্রের যে সংবিধান আছে, সেই সংবিধান, বাংলাদেশ রাষ্ট্রের যে মৌলিক অধিকার যেসব জায়গায় সুরক্ষা আছে, সেগুলো মেনে চলবে, তাহলে কিন্তু আপনি নারী পুরুষ বিভাজন করতে পারবেন না, কোনো ক্ষেত্রে না। রাজার ছেলে রাজা হবে কি হবে না, এটা জনগণ ঠিক করবে। এখন এটা তো আমার বাবা প্রধানমন্ত্রী ছিলেন, এই জন্য রাষ্ট্র বলে দিতে পারে না তুমি নির্বাচনে প্রার্থী হতে পারবে না, কারণ তোমার বাবা প্রধানমন্ত্রী ছিল, তুমিও প্রধানমন্ত্রী হতে পারো। জনগণ ঠিক করবে কাকে নেবে। সুতরাং মানে আমাদের যদি ওই ভয়টা থাকে, এটা আসলেই কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বা কোনো ব্যক্তিকে লক্ষ্য করে বলা। আমার কথা হচ্ছে যে আমরা যদি আধুনিক, আবার যদি বলবে যে এটা ইউরোপীয় ধ্যান ধারণা, আমরা যে রাষ্ট্রে বসবাস করি, যে রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে ৭১-এ লক্ষ লক্ষ মানুষের আত্মদানের মধ্য দিয়ে, সেই রাষ্ট্রের মূল কথা ছিল কি? সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। তা যদি সাম্য চাই, তাহলে নারী পুরুষ বিভেদ করা যাবে না। যদি মানবিক মর্যাদা চাই, তাহলেও নারী পুরুষ বিভাজন করা যাবে না। যদি আমরা সামাজিক মর্যাদা চাই, সেখানে বিভাজনের কথা বলছে না, শুধু এটাই তো বিভাজন। মানে কে নেতৃত্বের জায়গাতে, না নেতৃত্বে কে একজন রাষ্ট্রপ্রধান হতে পারবেন, একজন পারবেন না। আর যদি আপনি ইসলামী আইন চালু করেন, বা তার ব্যাখ্যা অন্যরকম, এক এক দেশে এক এক রকম, তাই তো। কিন্তু আমি বলছি যে তাহলে বলতে হবে যে আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক অথবা ইসলামী অনুশাসন ভিত্তিক আইন করব। সেটা কিন্তু জামাত ইসলামী এখন বলছে না।
এটা আল জাজিরার সাথে সাক্ষাৎকারে দেশীয় অন্যান্য বক্তৃতা বিবৃতিতে বলছেন। তো আপনি একই সঙ্গে বলছেন প্রচলিত আইন, আবার প্রচলিত আইনকে লঙ্ঘন করছেন। সুতরাং আমি মনে করি এটা সবিরোধিতা। ও আচ্ছা, জি, আমরা আলোচনা আবারও ফিরবো, তবে তার আগে বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনা। ফিরছি অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ। একটু জানতে চাই, আমরা দেখছি এখন বিশেষ করে প্রচারণা শুরু হওয়ার পর বেশ পাল্টা অভিযোগ আছে, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অভিযোগ আছে। জামাত এনসিপি জোটের পক্ষ থেকে বেশ খানিকটা প্রায় এই অভিযোগটি করা হয় যে লেভেল প্লেইং ফিল্ড নেই, প্রশাসন তাদের বিপক্ষে কাজ করছে। সেটির আরেকবার নতুন করে আলোচনায় আসলো সেনানিবাসে গানমান নিয়ে ঢোকার একটি ঘটনা, ভিডিও ভাইরাল হওয়ার পর। ঘটনাটি কয়েকদিন আগে, তবে আজকে সেটি আরও ভাইরাল হওয়ার পরে যিনি প্রার্থী ছিলেন ঢাকা সদর আসনের, তিনি দুঃখ প্রকাশ করেছেন। তবে ভাইরাল না হলে তিনি কি করতেন আমরা জানি না, যেহেতু ঘটনাটি আরও কয়েকদিন আগের। একটু আপনার কাছে জানতে চাই, সেনানিবাসে তো অস্ত্রসহ ঢোকা যে কোনো নাগরিকের জন্যই নিষেধ, সেটি বাধা দিলে, সেখানেও তিনি অভিযোগ করেছেন সরাসরি আমরা দেখেছি, সেটি বাধা দিলে কি আসলে পক্ষপাতিত্ব হয় কিনা? ধন্যবাদ। আমি ভাবছি যে আপনার এই প্রসঙ্গটা আসার আগে বুলেট পয়েন্টে কয়েকটা জিনিসকে একটা অ্যাড্রেস করে নিতে চাই। আমার ব্যারিস্টার এজাজ ভাই যে বিষয়টা অবতারণা করেছেন, যে কিছু কিছু জিনিসের স্পষ্টীকরণ, আমার মনে হয় যে ওই স্পষ্টীকরণের ব্যাপারে একটা গ্রামে নারী নেতৃত্ব প্রসঙ্গ, নারী নেতৃত্ব বা অন্যান্য বিষয়টা হচ্ছে কি, আমি যদি কোনো জিনিস না বুঝতে চাই তাহলে আমাকে কেউ বুঝাতে পারবেন না। তো বাংলাদেশের রাজনীতিতে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কিন্তু একটা ল্যান্ডস্কেপ, আমরা ল্যান্ডস্কেপ মানে যেটার উপর তারা দাঁড়িয়ে থাকেন, তাই না? তো বিএনপির রাজনীতির একটা ল্যান্ডস্কেপ আছে, জামাতের রাজনীতির একটা ল্যান্ডস্কেপ আছে, আওয়ামী লীগের রাজনীতির একটা কিন্তু ল্যান্ডস্কেপ আছে। তো বিশেষ করে সাম্প্রতিক রাজনীতির একটা পোস্ট জুলাইয়ে যদি আমরা দেখি, আপনি যদি দেখেন নারীদের প্রতি কার শ্রদ্ধাটা বেশি, কারা পপুলারিটি অর্জন করছে, এই জায়গাতে একটা অস্থিরতা আছে, ক্রিয়া প্রতিক্রিয়া আছে। দ্বিতীয় বিষয় হলো শরিয়াটা নাথিং, আমি এটার সাথে পুরোপুরি একমত। শরিয়াটা পার্ট অফ আওয়ার, একেবারে আমাদের বলবো স্টেট লয়ের সাথে। সামান্য কিছু কিছু জিনিস, শরিয়াটাকে আমরা সাধারণত, এটা একটা পরিভাষা, কিন্তু শরিয়া মানেই তো অর্থটা করলে সোজা দাঁড়ায় হলো বিধিবিধান, তো অনেক জিনিসই রয়ে গেছে। তারপরে এই জিনিসটা যে প্রসঙ্গটা বারবার ঘুরে আসছে, যে বাংলাদেশের প্রচলিত আইনের সাথে অবশ্যই সমন্বয় হবে, এবং আমরা বাংলাদেশ, এই ভূখণ্ডের জনগণ, আমাদের জনগণের ঐতিহাসিক প্রেক্ষাপট, আমাদের দেশের কৃষ্টি কালচার, এটার সাথে হবে। আমি স্পষ্ট হলো, মানে আমি যদি কিন্তু নারীর ব্যাপারে আমি এটাই বলতে চাই, স্পষ্ট হলো কিনা, যেটা সৌরভ ভাই বললেন যে প্রচলিত আইনের সমান অধিকার, আবার আপনি বলছেন নারী নেতৃত্ব হওয়া যাবে না, প্রধানমন্ত্রী হতে পারবে না। তাহলে আপনি যদি প্রচলিত আইন মানেন, তাহলে ওইখানটা মানলেন আমি খুব স্পষ্ট করে বলছি, শুধু প্রধানমন্ত্রী হওয়া যাবে না বললেই কি আমি কি প্রধানমন্ত্রিত্বটাকেই বলবো যে নেতৃত্ব? প্রতিনিধিত্ব সকল স্তরে আছে, শুধু ওটি সবকিছু না, কিন্তু এটি সবকিছুর একটি অংশ। দেখুন, বিতর্কের ক্ষেত্রে আমাদের কিন্তু দেখতে হবে যে নারীদেরকে কারা প্রতিনিধিত্ব করছে। আপনি যদি দেখে থাকেন টেলিভিশনে সাম্প্রতিক সময়ে, একটা রাজনৈতিক দল কিন্তু একদিনে কিন্তু তার পপুলারিটি অর্জন করে না, এবং জামাত ইসলামী কিন্তু বাংলাদেশের বলা যায় 1941 সাল থেকে গড়ে আসছে। তারা ইতিপূর্বে রাজনীতির একটা অধ্যায় ছিল, বিএনপির সঙ্গে জোটের মধ্যে ছিল, কিন্তু এবার তারা প্রধান চরিত্রে একটা নেতৃত্বে আসছে, এবং সঙ্গে সঙ্গে নারীদের ইস্যু হওয়ার সাথে সাথে আপনারা এখন দেখতে পাচ্ছেন তাদের নারী নেতৃবৃন্দই কিন্তু কথা বলছেন। এতে কি প্রমাণ হয় না যে কারা প্রতিনিধিত্বশীল সংগঠন? আপনি একটু কম্পেয়ার করেন না কেন সব দলের সাথে? তাহলে এটাও তো আপনার ইন্ডিকেটর। তারাও কিন্তু এই নেতৃত্ব পর্যায়ে তারা আসতে পারবেন না, এটি তারা ধরেই নিয়েছেন যে তারা কোনোদিন জামাতের নেতৃত্বে আসতে পারবেন না, এটি বলেছেন জামাতের নারী নেত্রীরা, এটি বলেছেন। নারীদের অধিকার সমুন্নত রাখা। আচ্ছা, আমি আপনার না খালিদুজ্জামান সাহেবের যে বিষয়টা, একটু সময় আমাদের একেবারে কম এই পর্বে, আমরা একটু সৈয়দ এজাজ কবির, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে পক্ষপাতিত্ব নিয়ে অভিযোগ করা হচ্ছিল, তবে সেটির প্রসঙ্গে আগে আমি একটু নারী নেতৃত্ব প্রসঙ্গেও আপনার কাছ থেকে জানতে চাই, বক্তব্য স্পষ্ট হলো কিনা? মানে না, কোনোভাবে স্পষ্ট হয় না, এবং নারী নেতৃত্ব নিয়ে আমি কথা বলবো না। উনি যেহেতু বলতেছে ল্যান্ডস্কেপ, বিএনপির একটা ল্যান্ডস্কেপ আছে, রাজনৈতিক ল্যান্ডস্কেপ আছে, জামাতে ইসলামের একটা রাজনৈতিক ল্যান্ডস্কেপ। তো জামাতে ইসলামের রাজনৈতিক ল্যান্ডস্কেপ কি? ইসলামিক দল তো, কোরআন এন্ড সুন্নাহ, ঠিক আছে না? তাহলে এবার আমি বসি যে আমার ইসলাম, আমার ধর্মের মেইন থ্রাস্টটা কি? যে ইট ইজ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটা কাজই করছে, সর্বপ্রথম মূর্তি ভাঙছে। উই আর এগেইনস্ট পেগানিজম, আওয়ার রিলিজিয়ন ইজ এগেইনস্ট আইডল ওয়ার্শিপার্স। তো ওনারা তো আইসেই ওনারা এক হিন্দুদেরকে দিলেন, তো ইট গোজ এগেইনস্ট দেয়ার ল্যান্ডস্কেপ। তো ওনারা রোজা পূজা একসঙ্গে করে ফেলাইতেছেন, তো ইট গোজ এগেইনস্ট দেয়ার ল্যান্ডস্কেপ। তো ওনাদের আইডিওলজিটা আসলে কি কোরআন সুন্নাহ বেস, না ওনারা জাস্ট
বলার জন্য বলছেন যে ওনার আইডিওলজিটা কোরআন সুন্নাহ বেস, দেয়ার অ্যাকশন ডাজন্ট রিপ্রেজেন্ট দেয়ার অ্যাকচুয়াল ইন্টেনশন। ব্যালেন্স করছেন, মানে কি কোথাও ব্যালেন্স কোথাও। করছেন? তাহলে ওনারা বলুক, জিজিয়া কর যারা কালেক্ট করতেন মদিনা যখন স্টেট ছিলেন, তো ওরা তো নেতৃত্ব না, ওরা তো চাকরি ছিল, কর নিত। ওইসব কথা বলে লাভ হবে না। দে হ্যাভ টু ক্ল্যারিফাই, আইদার ধর্মের রাজনীতি করেন অথবা ধর্মকে নিয়ে রাজনীতি করাটা বাদ দেন। আর লেভেল প্লেয়িং ফিল্ড আর ক্যান্টনমেন্ট অ্যান্ড গার্মেন্টের যেই কথাটা আসছে, এটা স্পেশালি গার্মেন্ট নিয়ে ক্যান্টনমেন্টে ঢুকবে বাংলাদেশি একজন লোক জানবে না, এটা সত্যি আমার কাছে মনে হচ্ছে যে মানে এটা 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 হইতে পারে না। সকলেই জানে ক্যান্টনমেন্ট ইজ এ সেন্সিটিভ প্লেস, এখানে গানবেন না। আপনি গাড়ি নিয়ে ক্যান্টনমেন্টে ঢুকতে যাবেন, ইউ নিড পারমিশন। আর যদি আপনাকে ক্যান্টনমেন্ট রেগুলার ইউজ করতে হয়, ইউ নিড পারমিশন অ্যান্ড স্টিকার। তো এখন উনি ইলেকশন করতে গিয়ে, আরে ভাই আপনি তো মিরপুর ডিওএইচএস, বারিধারা ডিওএইচএস, মহাখালী ডিওএইচএসও আপনি ক্যাম্পেইন করতে পারবেন না উইদাউট দ্য পারমিশন অফ দ্য ক্যান্টনমেন্ট বোর্ড। তো এইটা ইলেকশন উনি করছেন, উনি ভবিষ্যৎ আইন প্রণেতা হতে যাচ্ছেন, আর উনি আবার এটা জানেন না এবং বলে বেড়াচ্ছেন যে মানে আমাদের দেশের যে সার্বভৌমত্ব রক্ষা করে যারা, অতীতে যাই হয়েছে নাই হয়েছে, যেরকমই প্রশ্নবিদ্ধ যাই হোক, কিন্তু ওনারা তো আমাদের সার্বভৌমত্ব রক্ষা করে, ওনারা তো আমাদের বর্ডার রক্ষা করে, ওনাদেরকে এইভাবে কথা বলার আমি কোনো কারণই দেখি না। মানে এটা দ্যাট ওয়াজ ভেরি ডিসরেসপেক্টফুল অ্যান্ড ইট ওয়াজ নট আনএক্সপেক্টেড। উনি এখন যত যাই বলুক, যেটা হয়ে গেছে হয়ে গেছে, মানে গুলি তো ছুটে গেছে, তো এখন বলে কোনো লাভ হবে না। আর লেভেল প্লেয়িং ফিল্ডের কথা যদি আমি আসি, যে সত্যি আসলে লেভেল প্লেয়িং, পলিটিক্যালি লেভেল প্লেয়িং ফিল্ড নাই, এবং মানে অ্যাজ এ রেজাল্ট বিএনপি বেশি প্রায়োরিটি পাচ্ছে, বিএনপি প্রায়োরিটি পাচ্ছে না। দল হিসাবে অপোজিট সাইডে যেই দল আছে এর ওজনই নাই। অ্যাজ এ রেজাল্ট তাদের একটা ষড়যন্ত্রমূলক সব কার্যকলাপ চলছে, যেভাবে হোক পায়ে পড়ে একটা ঝগড়া করার চিন্তা, যেরকম ওনার বাস আছে আমারও বাস লাগবে, এরকম। সব ভাই একটু আপনার কাছ থেকে জানতে চাই, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে বেশ খানিকটা অভিযোগ, আপনি কেমনটা দেখেন? আসলে দুই দলের দুই প্রতিনিধি যখন দলকে সুরক্ষা দেন বা দলের পক্ষে অবস্থান নেন, তখন তৃতীয় একজন কিন্তু প্রায় মানে ওই পরিসরের বাইরে থাকে। বিষয়টা হচ্ছে আমরা একটা নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনে আচরণবিধি আছে, নির্বাচনে কে করতে পারবে না এটা লেখা আছে। আর নির্বাচনের বাইরেও আছে, যেমন সেনানিবাসের ভিতরে যে বিধিনিষেধ। আমি মনে করি জামাতের ওই প্রার্থী জানতেন না তা নয়, এক ধরনের অস্থিরতা কাজ করেছে, অবিশ্বাস কাজ করেছে যে আমাদের বোধহয় হারিয়ে দেওয়া হবে, আমাদের সঙ্গে বোধহয় বিমাতা সুলভ আচরণ করছে। এটা যেটা দুই পক্ষ থেকেই বলা হয়, কিন্তু এখন এনসিপি এবং জামাত ইসলাম থেকে বেশি যে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ব্র্যাকেটে সশস্ত্র বাহিনীও, এরা এই একদিকে হেলে পড়েছে। এই অবিশ্বাস থেকেই কিন্তু এই উত্তেজনা বা এই ধরনের অপ্রীতিকর ঘটনা, কিন্তু এটি খুব খারাপ দৃষ্টান্ত হয়েছে। এবং জামাত ইসলামী যেমন অন্য দল হলে তিনি দুঃখ প্রকাশ করতেন কিনা, কিন্তু জামাত ইসলাম দুঃখ প্রকাশ করেছে। এর আগে জামাতের আর এক বরগুনার আমির যে ভাষায় কথা বলেছেন, তো সবটা মিলে জামাত এই গত এক সপ্তাহের যে ঘটনাবলী, আমি মনে করি ভোটের রাজনীতিতে জামাতের বিপক্ষে যাচ্ছে। বিশেষ করে এই যে নারী, দেশের 51% বা অর্ধেক মানুষ হচ্ছে নারী। আপনি যে কোনো ভাষায়, যে কোনো ইঙ্গিতে, আভাসে যদি বলেন যে তুমি আমার সমান নয়, আমার মনে হয় যে কেউ এটার যদি স্বামী স্ত্রীকে বলেন, তিনিও এটি মানবেন না, যে বা এই অবস্থানটা মানবেন না। তা আমার মনে হয় যে ভোটের কৌশল হলে এটি ঠিক হয়নি। আর যদি জামাতের সত্যি মনে করে যে না, পুরুষরাই দেশ চালাবে, তাহলে নারীদের ভোটাধিকারও বাদ দেওয়া হোক। মানে সেই জায়গাতে আরো পরিষ্কার হওয়ার কথা বলছেন। আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।